আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, সন্ন্যাসর এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.2-এর চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে। আসলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়। নতুন যে মূলধনটা হবে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর মূলধন কি থাকবে? বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি মূলধন। মানে প্রত্যেক বছরেই কি হবে? মূলধনটা বাড়বে। মুনাফা সহ যেটা হবে পরের বছরের জন্য সেটা কি হবে? মূলধন হবে। ঠিক এভাবে প্রতি বছরে মুনাফাটা যোগ হয়ে যে মূলধনটা হবে সেটাকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি মূলধন বলবো। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হবে সেটাই হবে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই হচ্ছে সংজ্ঞা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের জন্য একটা সূত্র জানি, C=P*(1+R⁴n। এবার দেখবো আমরা এই সূত্রটা আসলে কিভাবে আসলো। তাহলে এবার আমরা C=P*(1+R⁴n এই সূত্রটা কি করব? আমরা নির্ণয় করব। কিভাবে এটা আসলো? তাহলে আমরা যদি এক বছরে প্রথম বছরের জন্য আমরা চক্রবৃদ্ধি কি করি? মূলধনটা দেখি, তাহলে চক্রবৃদ্ধি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা কি বলতে পারি? যে আসল প্লাস মুনাফাটা কি আসবে? আসল প্লাস মুনাফা। আসলকে যদি আমরা কি বলি? পি বলি, প্লাস আর মুনাফা সমান আমরা কি জানি? P/N। কি জানি আমরা? P/N। এখন যেহেতু এনটা আমার কি এক বছরের জন্য, আমি কি করতেছি? এক বছরের জন্য, মানে প্রথম বছরের। তাহলে আমরা এন এর মান কি হবে? 1। তাহলে এন আমি কি করলাম? আর লিখলাম না। তাহলে কি হবে? P+PR। তাহলে আমি যদি পিটা কমন নেই তাহলে কি হবে? 1+R হবে। তাহলে এটাই হচ্ছে আবার প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূলধনটা। এই মূলধনটা এখন দ্বিতীয় বছরের জন্য সেটা কি হবে? এই টোটালটা হবে আমার মূলধন হবে। আমি যখন এই দ্বিতীয় বছরের জন্য বাহির করব, কি করব? দ্বিতীয় বছরের জন্য আমি এটা চক্রবৃদ্ধি মূলধনটা কি করব? বাহির করব। তখন আমার আসল যে টাকাটা এটা কি হবে? এই যে টাকাটা আমার, এই টাকাটা হবে কি? আমার আসল। তাহলে এটা যদি আসল হয় তাহলে আসল প্লাস মুনাফা। তাহলে আমার আসল হচ্ছে P*(1+R)। এটা হচ্ছে কি? আমার আসল টাকাটা প্লাস মুনাফা। মুনাফা সমান আমরা কি জানি? PRN। তাহলে মানে এনটা তো যেহেতু আমি কেন বলতেছি দ্বিতীয় বছরের জন্য, তো দ্বিতীয় বছরের জন্য আমার PR-টা কি হবে? পিটা হবে আমার এই টোটালটা, আর 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 তাহলে পি মানে হয়েছে আমার এটা 1+R ইন্টু কি হবে? আর হবে। যেহেতু আমার আসল যে টাকাটা পি যে টাকাটা এটা কি হবে? এই টাকাটাই দ্বিতীয় বছরে এসে কি হবে? আমার এখানে আসল ইন্টু আর। তাহলে দেখো তো P*(1+R) যদি আমি কমন নেই তাহলে কি হবে? P ইন্টু কি 1+R কমন নিলাম, তাহলে থাকলো কি? তাহলে এইটা আমি সম্পূর্ণটা কি করলাম? কমন নিলাম, তাহলে থাকলো কি? আমার 1 যোগ, তাহলে এই সম্পূর্ণটাও কি করলাম? আমি কমন নিয়ে নিলাম, রইল কি? আর। তাহলে এখন দেখো তো P*(1+R) ইন্টু 1+R, তার মানে কি হয়ে গেল? P*(1 মানে 1 যোগ আর স্কোয়ার হয়ে গেল। কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। এভাবে যদি আমি তৃতীয় বছরের জন্য বাইর করি আমার কি হবে? তখন এই যে আমার টাকাটা, তখন তৃতীয় বছরের জন্য আমার এটা কি হবে? আমার আসল হয়ে যাবে। এটা কি হবে? আমার আসল টাকা হয়ে যাবে।
তৃতীয় বছরের জন্য আমার এটা কী হবে, আসল হবে। ঠিক এভাবে যদি আমরা এইভাবে ফর্মুলা ব্যবহার করি তাহলে আমার কি হবে, পি ইন্টু 1 + r = 3 তৃতীয় বছরের জন্য। চতুর্থ বছরের জন্য যদি আমি বাইর করি তাহলে তৃতীয় বছরের জন্য আমরা কী পাবো, পি ইন্টু 1 + r পাওয়ার কী হবে, 3 হবে। ঠিক চতুর্থ বছরের জন্য যদি 4 হয় তাহলে আমি যদি এটাকে n সংখ্যক বছর ধরি, কত বছর, n সংখ্যক বছর, তাহলে আমার কি হবে এখানে, n সংখ্যক বছর হলে p ইন্টু 1 + r পাওয়ার কি হবে, n হবে। ওই এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির জন্য আমার মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মূলধন যখন আমরা বাহির করতে পারবো তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কী করতে পারবো, আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আমরা পাইলাম সি ইকুয়াল পি ইন্টু 1 + r পাওয়ার n। আর চক্রবৃদ্ধি মুনাফা যখন আমরা বলবো, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি করব, আমার আসল যে টাকাটা সেটা কি করব, বিয়োগ করব। তাহলে আমি কি পাবো, চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তার মানে সি মানে কি, আমার চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + r পাওয়ার n বা 1 + r⁻n মাইনাস পি। এটা দ্বারা আমরা কি করতে পারবো, চক্রবৃদ্ধি মুনাফা বাইর করতে পারবো, আর এটা দ্বারা আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বাইর করতে পারবো। এখানে দুইটা ওয়ার্ড তোমরা দেখবে, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিআই। তাহলে সিপি দ্বারা কি বোঝায়, কম্পাউন্ড প্রিন্সিপাল বা চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল আমরা যেটাকে বলি। আর সিআই দ্বারা কি বোঝাচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা চক্রবৃদ্ধি মুনাফা হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে এই হচ্ছে আমার চক্রবৃদ্ধির সূত্রগুলা। এইটি দ্বারা আমরা কি করতে পারবো, চক্রবৃদ্ধি সম্পর্কিত আমরা মুনাফার অঙ্কগুলা করতে পারবো। এবার আমরা দেখি পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে আমরা চেষ্টা করব ওইগুলা সমস্যাগুলো সমাধান করতে। তাহলে দেখা যাক আমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কটা। তো প্রথমেই আমরা দেখতে পারতেছি কি, আমাদের মুনাফা সম্পর্কিত 7-এর যে অঙ্কের আগেরগুলা সেটি কি সঠিক উত্তরগুলা। তাহলে আমরা 7 থেকে আমরা শুরু করলাম। তাহলে প্রথম অঙ্কটা কী দেওয়া আছে দেখো, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমি কয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করব, 3 বছরের জন্য। তাহলে দেখি তো আমরা আগে কি কি দেওয়া আছে, আমরা এখানে কি দেওয়া আছে, মুনাফার হার কত পার্সেন্ট, 10%, আসল দেওয়া আছে বা মূলধনটা আমরা কত 8,000 টাকা, আর সময় n সমান 3 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনটা কি, আমরা একটু আগে সূত্রটা দেখছি, সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁻n বা সি ইকুয়াল 1 + r⁻n। তাহলে এবার দেখো আমি কি করলাম, শুধু মানগুলা বসিয়ে দিয়েছি। পি এর মান কত 8,000, 1 + r এর মান কত 10%, আর n সমান হচ্ছে 3 বছর। তাহলে 8,000 + 1 + 10% আমরা কি বলতে পারি, 100/10 তার মানে n সমান হচ্ছে 3 বছর। তারপর দেখো তো 8,000, তাহলে আমি যখন কাটাকাটি করব 10 দ্বারা 100কে ভাগ করব তাহলে কি হবে, নিচে 10 হবে আর উপরে 1 হবে। তারপর আমি যদি লসাগু নেই 10, তাহলে কি হবে, 10 একে 10 + 1 তার মানে 11/10। এখন দেখো যেহেতু এটার পাওয়ার কত আছে, 3 আছে, তার মানে কি 11 কতবার আছে, 3 বার আছে। 10 কতবার আছে, 3 বার আছে। তাহলে 11-কে আমি কি করলাম, 3 বার লিখলাম। 10কেও কয়বার লিখলাম, 1 2 3 বার লিখলাম। এখন যদি আমরা উপর নিচে কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কি হবে, আমার 10 10 10, এইটির দ্বারা যদি আমি 8,000কে ভাগ করি শুধু কি থাকবে, আমার 8 থাকবে। তাহলে 8 × 3 = 11, গুণ করলে কি হয়, 10,648। তাহলে এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। তাহলে জাস্ট খালি আমরা সূত্রর মাঝে কি করব, মানগুলা বসিয়ে আমরা ফর্মুলাটার মধ্যে ইউজ করব। তাইলে কি হয়ে যাবে, আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় হয়ে যাবে। এখন যদি তারা প্রশ্নের মাঝে বলতো চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করো, তাহলে কি করতাম, যে এই যে 10,648 টাকা থেকে আমি আসল টাকাটা কি করতাম, বিয়োগ করতাম। তাহলে কি হয়ে যেত, আমার চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় হয়ে যেত। যেটা আমরা এই 7 নম্বর যে অঙ্কটা আছে আমরা পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটাও কি আছে, একইভাবে আছে।
তাহলে এবার দেখি আমরা পরবর্তী অঙ্কটা কি আছে। পরবর্তী অঙ্কটা দেখো কি আছে, যে শতকরা বার্ষিক কত টাকা, 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তাহলে আমি কি বাইর করব, প্রথমেই দেখো সরল মুনাফাটা বাইর করব, তারপরে কি বাইর করব, চক্রবৃদ্ধি মুনাফাটা বাইর করব, তারপরে আমরা এই দুইটা থেকে কি করব, একটা থেকে একটা বিয়োগ করব। তাহলে এখানেও দেখো কি কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 10%, আসল বা মূলধন দেওয়া আছে 5,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা এবার সরল মুনাফাটা বাইর করি। আমরা জানি সরল মুনাফা সমান কি, I = PR/N। তার মানে আই সমান আমরা নির্ণয় করব, তাহলে পি এর মান দেওয়া আছে কত, 5,000, আর এর মান কি দেওয়া আছে 10%। তাহলে 10% আমরা কি লিখতে পারি, 100/10 ভাগ, আর এন সমান কত বছর, 3 বছর। এখন যদি আমি 10 দ্বারা 100কে ভাগ করি তাহলে 10 বার, এবং 10 দ্বারা যদি 5,000কে ভাগ করি কতবার যাবে, 500 বার, 3 × 5 = 15, 1500। তাহলে এই হচ্ছে আমার সরল মুনাফা। তাহলে সরল মুনাফা কত হলো, আমার 1500 টাকা হলো। তাহলে আমরা পরবর্তীতে এখন কি করব, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য আমার আগে কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি কি করব, মূলধনটা আগে নির্ণয় করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় একটু আগে আমরা দেখছি যে C = P × 1 + R⁻n। তাহলে এইবার যদি আগের মতো আমরা কি করি, মানগুলা বসিয়ে দেই। P এর মান হচ্ছে 5,000, 1 যোগ R এর মান কত, 10%, আর N এর মান কত, 3। তাহলে 5,000 1 যোগ 10% কি 100/10 লেখা যায়। তাহলে এবার দেখো তো, ঠিক আগের মতো আমি যদি 10 দ্বারা 100কে ভাগ করি 10 বার, তাহলে 10 যদি লসাগু নাকি 10 যোগ 11, তাহলে 10/11, আর পাওয়ার কত আছে আমার, 3 আছে। তাহলে ঠিক আগের মতো আমরা কি করব, 11কে 3 বার লিখব, 10কেও 3 বার লিখব। আমরা যখন উপর নিচে কাটাকাটি করব তখন কি থাকবে, 5 × 11 × 11 × 11। তার মানে এই সবগুলো গুণ করলে কি হইতেছে আমার 6,655 টাকা। তাহলে এই যে 6,655 টাকা নির্ণয় হলো, সেটা কি আমার চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় হলো। তাহলে আমার কি বলছে প্রশ্নে, চক্রবৃদ্ধি মুনাফার সাথে আমার সরল মুনাফাটার পার্থক্য দেখতে হবে। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন যেহেতু আমরা নির্ণয় করতে পারছি, তার মানে কি করব, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা বাইর করব। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বাইর করব, আমার এই মান থেকে আমার এই 5,000 টাকা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা আমার যে 6,655 টাকা আছে, এটা থেকে আমি কি করলাম, 5,000 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করার ফলে কি হয়েছে, 1,655 টাকা। তার মানে এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এবার যেহেতু তারা বলছে পার্থক্যটা বাইর করার জন্য সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার, তার মানে পার্থক্য কত হবে, দেখো চক্রবৃদ্ধি মুনাফা বাইর হয়েছে কত, 1,655 টাকা, আর সরল মুনাফা কত, 1,500 টাকা। তার মানে দুইটা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে পার্থক্য, 155 টাকা পার্থক্য। তাহলে এই হচ্ছে আমার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা। তো এভাবেই কী করব, আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা আগে বাইর করব, আর তারপরে গিয়ে আমরা কি করব, চক্রবৃদ্ধি মুনাফাটা বাইর করব। আর সরল মুনাফা তো আমরা আগের অধ্যায়ে আমরা দেখেছি যে I = PR/N দিয়ে কীভাবে সরল মুনাফা নির্ণয় করা হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার 8 নম্বর যে অঙ্কটার ফলাফল কত আসলো, আমার 155 টাকা। এবার দেখি আমরা পরবর্তী অঙ্কটা কি আছে। দেখো পরবর্তী অঙ্কটা কি আছে, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, 6,500 টাকা, ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধনটা কত। তাহলে আমরা এই একই হার, তার মানে কি আর এর মানটা কি আমার এখানে সমান আছে। তাহলে আমার আর এর মানটা যেহেতু সমান, তার মানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা আগে দেখব, তারপরে সে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখব। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি হবে, আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। যেহেতু আমরা এখানে আর এর মান দেওয়া নেই, আমরা ধরে নিলাম মুনাফার হার R টাকা, আসল অথবা মূলধনরে আমরা কি ধরলাম, P টাকা ধরলাম।
তাহলে এবার তাহলে আমরা কি বলতে পারি, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস আর, আর পাওয়ার যেহেতু 1 এই জন্য আমরা এটা লিখলাম না, লেখা যে কথা না লেখা একই কথা, এই জন্য আমরা এটা লিখলাম না। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা। এবার যদি আমি লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, তাহলে কি হবে, C ইকুয়াল টু P ইন্টু 1 যোগ আর পাওয়ার কত, মানে স্কোয়ার বা 2 পাওয়ার। তাহলে এটা হচ্ছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর 1 বছর বললে পাওয়ার 1 যেহেতু এটা আমার আর লেখা লাগে না। তাহলে এখন প্রশ্ন মতো যদি বলি আমরা, দেখো এইটার মানে দেওয়া আছে কত, 6500 টাকা, আর এইটার মান দেওয়া আছে কত, 6760 টাকা। দেখো তো, তাহলে এইটার মান কত দেওয়া আছে, 6500 টাকা, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আর P ইন্টু 1 প্লাস আর স্কোয়ার যেটা আছে 2 বছরান্তে যেটা দেওয়া আছে এটা 6760 টাকা, এটাকে আমরা কি ধরলাম, 2 নং সমীকরণ ধরে নিলাম। এবার যদি আমরা দেখো 1 নংকে বর্গ করে এই 2 নং দ্বারা 1 নংকে ভাগ করি, তাহলে কি হইতেছে আমার, দেখো 1 প্লাস আর এটা বর্গ করলে স্কোয়ার হইতেছে, তাহলে 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর স্কোয়ার কী যাবে আমার, ক্যান্সেল হয়ে যাবে। আর পি দ্বারা যখন পি স্কোয়ারকে ভাগ করবো তখন একটা পি থাকবে। তাহলে আমার দরকার কি, মূলধন বাইর করা, তার মানে কি একটা পি বাইর করা। তাহলে আমার এখানে দরকার পি যেহেতু, তাহলে আমি এটাকে কী করব, বর্গ করব, তারপর 2 নং দ্বারা 1 নংকে ভাগ করব। তাহলে দেখো তো, 1 নংকে বর্গ করে 2 নং দ্বারা আমি কি করব, ভাগ করব। তাহলে 1 নংকে বর্গ করলে কি হইতেছে, পি এর বর্গ পি স্কোয়ার, 1 প্লাস আর এর বর্গ 1 প্লাস আর স্কোয়ার, আর পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে ভাগ যেহেতু করবো এটা নিচে লিখলাম। আর 6500 এর বর্গ করলে কি হবে, 6500 ইন্টু 6500। তাহলে আমি দেখো 1 প্লাস আর স্কোয়ার, 1 প্লাস আর স্কোয়ার যদি কাটাকাটি করি, পি দ্বারা পি স্কোয়ারকে কাটি কি থাকবে, একটা পি থাকবে। আর এখানে যদি আমি 0 0 মানে 10 দ্বারা এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, তাহলে এখানে 650 থাকবে, আর এখানে 6500 থাকবে। তখন দুইটার গুণফলকে যদি আমি 676 দ্বারা ভাগ করি তো কী হবে, 6250 টাকা। এটাই হচ্ছে আসলে মূলধন। তাহলে যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আমরা কী করব, অনেক সময় কিন্তু মূলধন না বলে মুনাফার হার বলতে পারে। তো যখন মুনাফার হার বলবে তখন কি করবা, 1 নং দ্বারা 2 নংকে ভাগ করবা, তাহলে সহজেই কী করতে পারবা, মুনাফাটা নির্ণয় করতে পারবা। এখানে তো কী চাইছে তারা, মূলধন। যদি মূলধন বলে তাহলে আমি কি করব, 1 নংকে বর্গ করে 2 নং দ্বারা ভাগ করব। আর যদি মুনাফা বলে তাহলে আমি কি করব, সরাসরি 1 নং দ্বারা 2 নংকে ভাগ করে কি করতে পারবো, আমরা মুনাফাটা নির্ণয়, এই আর এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই হচ্ছে আমার 9 নম্বর যে অঙ্কের সমাধান, 6250 টাকা হচ্ছে আমার মূলধন। এবার দেখি আমরা পরবর্তী অঙ্কটা কি, এই যে 10 নম্বর অঙ্কটা, একটু আগে বললাম আমরা 7 নম্বরে আমি বলে দিছি যে 10 নম্বরটা 7 নম্বর অঙ্কটা কি একই ধরনের। এখানে দেখো বার্ষিক শতকরা 8.050 টাকা, তার মানে কি এটা আর এর মান, আর 10,000 এটা কি আমার পি এর মান, আর সময় দেওয়া আছে 2 বছর। স্ববৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলটাই। তাহলে সিএ এর মান বাহির করার পরে চক্রবৃদ্ধি মূলধন বাহির করার পরে আমার চক্রবৃদ্ধি মূলধন যত হবে সেটা থেকে আমি এটা কি করব, বিয়োগ করব, তাহলে আমার কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় হয়ে যাবে। তো এটা আমি করলাম না, কি শিক্ষার্থীরা কি করবা, তোমরা 7 নম্বর যে অঙ্কটা ওইটাকে অনুসরণ করে তোমরা 10 নম্বর অঙ্কটা কি করবা, নিজেরাই করে নেবা। এবার দেখি আমরা একটা ব্যতিক্রমী অঙ্ক যেটা আমরা প্রতিনিয়ত কাজে লাগে। দেখো 11 নম্বর অঙ্কটা কি আছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফার উপর ভিত্তি করে বাস্তবিক ক্ষেত্রে আমরা একটা এই অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা কত, 64 লক্ষ দেওয়া আছে। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কতজন, 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে কোনো শহরের বর্তমান জনসংখ্যা, দেখো জনসংখ্যাটা কী হারে বাড়ে, চক্রবৃদ্ধি হারে নিশ্চয়ই, কারণ এই বছর যত জনসংখ্যা আছে আমার যদি পরবর্তী বছর গণনা করি তাহলে যতজন বৃদ্ধি পাবে সেগুলাকেই আমার সবগুলাকেই একত্র করে বলতে হবে যে বর্তমানে জনসংখ্যা এত। ঠিক প্রতি বছরে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে তার মানে কি প্রতি বছরে পরবর্তী বছরে আমার টোটাল জনসংখ্যাটা কি হবে, আমার মূল জনসংখ্যাটা বা বর্তমান জনসংখ্যা হবে। ঠিক একইভাবে যেহেতু এটা আমার চক্রবৃদ্ধির সাথে সম্পর্কিত, তার মানে আমরা কী করব, এটা চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করেই আমি অঙ্কটা নির্ণয় করব। তাহলে দেখো তো কোনো শহরে বর্তমান জনসংখ্যা কত আছে, 64 লক্ষ, তার মানে এটা কিসের মান দেওয়া আছে, আমার পি এর মান দেওয়া আছে।
শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, তার মানে কিসের মান? আর এর মান দেওয়া আছে এবং সময়টা কি দেওয়া আছে? 2 বছর। তাহলে এবার দেখি আমরা কি কি আগে দেওয়া আছে। তাহলে শহরটির বর্তমান জনসংখ্যা পি সমান 64 লক্ষ। আমি এটাকে সংখ্যায় লিখলাম। জনসংখ্যা বৃদ্ধির হার আর এর মান হচ্ছে হাজারে 25 জন, যেহেতু তো 1000 ভাগের কত? 25। তার মানে কি হবে এখানে? আমি যদি কাটাকাটি করি 25 দ্বারা 1000কে ভাগ করে, তাহলে কি হবে? 40 বার যাবে। তার মানে কি 40 ভাগের 1 জন। আর সময় দেওয়া আছে কত বছর? 2 বছর। এখন এই অঙ্ক করার জন্য আমরা কোন সূত্র প্রয়োগ করব? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা বা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা কি করব? প্রয়োগ করব। তাহলে আমরা কি জানি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখন আমি কি করব? এখানে মানগুলা বসিয়ে দিব। তাহলে পি এর মান কত আছে আমার? 64 লক্ষ। 1 যোগ আর এর মান কত আমার? 40 ভাগের 1। আর এন এর মান কত? 2 বছর। তাহলে দেখো তো 64 লক্ষ আর 40 যদি লসাগু নিই আমি, 40 থেকে 40 যোগ 1, তারপর 40 আর 1 কত? 41। 41-এর বর্গ আবার 40-এরও বর্গ। তাহলে 41 ইন্টু 41, 40-এর বর্গ কী হবে? 40 ইন্টু 40। এখন যদি 40 দ্বারা এটাকে একবার ভাগ করি, 40 দ্বারা এটা আবার ভাগ করি, তাহলে কী হবে? 4000 বার থাকবে। আর এখানে কি আছে? 41 ইন্টু 41 আছে। তার মানে তিনটা গুণ করলে কি হবে আমার? 66,24,000 এত জন। তাহলে এটাই হচ্ছে আমার বর্তমানে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে এই শহরের জনসংখ্যাটা এত হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি করবা? এই চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা প্রথমেই ভালোভাবে, যে সি মানে কি, পি মানে কি, এগুলা যদি জানো আর এই সূত্রটা প্রয়োগ করতে পারো, তাহলে কি করতে পারবা? চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।